হ্যালো, আসসালামু আলাইকুম। সো বুটেক্স এর জন্য ফিজিক্স সেকেন্ড পার্ট থেকে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার পুরো কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে দেখানো হয়েছে। সো আমরা যদি এই জিনিসটা এক্সামের আগে একবার দেখে যাই, সো আমাদের রিপিটেড যে টাইপের কোয়েশ্চেন বা রিপিটেড কোয়েশ্চেনগুলো আমাদের জন্য অনেক সহজ হবে, আমাদের এক্সামগুলো অনেক বেশি স্মুথ হবে। তো এর আগের ভিডিওতে হচ্ছে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের হচ্ছে যে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিকগুলো বিগত সালে আসছে 8 থেকে 10 বছরের সবগুলোকে ক্লিয়ার ভাবে দেখানো হয়েছে। আমি ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, কমেন্টও দিয়ে দিব, তোমরা ওটা দেখে নিবা। তো আজকে হচ্ছে মেইনলি হচ্ছে সেকেন্ড পার্ট থেকে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো তোমার আগের প্রিভিয়াসলি অনেক বারবার রিপিট হয়েছে সেই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব। সো আমি আবারও বলতেছি যে কোয়েশ্চেন ব্যাংক কেন অ্যানালাইসিস করা লাগে সেটা হচ্ছে যে আমি একটা চ্যাপ্টার পড়ছি, ওইখান থেকে কোন কোন জিনিসগুলো আমাকে একটু বেশি করে রিভিশন করে যাওয়া উচিত। নাম্বার 2 হচ্ছে যে আমি একটা চ্যাপ্টার ধরো পড়ার টাইমই পাই নাই, তাহলে স্বল্প সময়ের চ্যাপ্টার থেকে কি কি টপিক পড়বো, ঠিক আছে? সো এইখানে আসলে ওই জিনিসটাকেই তোমার গ্লোরিফাই করা হয়েছে যে ধরো কোন দুই একটা চ্যাপ্টার বা কি তোমার তাহলে দুই তিনটা চ্যাপ্টারে কোন টপিকটা তোমার এখন পড়া উচিত সেটা তুমি কোশ্চেন অ্যানালিসিস করলেই বুঝতে পারবে। ওকে, তো চলো আমরা সেকেন্ড পার্টে হচ্ছে যে 7টা চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টারে কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক আসছে ওইটা নিয়ে একটু আলোচনা করি। সো তোমার কাছে প্রিপারেশন নিতে অনেকটা সহজ হয়ে যাবে। তো আমরা একবারে শুরু থেকে শুরু করি যে প্রথম আমাদের সেকেন্ড পার্টে যে চ্যাপ্টার সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। সো তাপগতিবিদ্যা থেকে আমরা যদি একটু দেখি, বিগত সালে কর্মদক্ষতা থেকে কোশ্চেন আসছে 18-19 সেশনে, ঠিক আছে? 18-19 মানে হচ্ছে এইচএসসি 18 যারা, তাদের সেশনটাকে আমরা ইউনিভার্সিটি 18-19 বলি। সো কর্মদক্ষতা থেকে তোমার বইয়ে যত টাইপের ম্যাথ আছে, যেমন কি কি হইতে পারে যে দুইটা তাপমাত্রা, উচ্চের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, ওইখান থেকে কর্মদক্ষতা নির্ণয়। তারপরে হচ্ছে যে পার্সেন্টেজ দেওয়া থাকলে মানে হচ্ছে কর্মদক্ষতা দেওয়া থাকলে গ্রাহক থেকে উচ্চের তাপমাত্রা, উৎস থেকে গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করা, এই সকল জিনিসগুলা। তারপরে কর্মদক্ষতা রিলেটেড আরো যতগুলো তোমার অ্যাডমিশনের ম্যাথ আছে ওইগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? কর্মদক্ষতা সেকেন্ড আসো যে রুদ্ধদাবি এবং সমষ্ণকৃত কাজ। যেমন আমরা তাপগতিবিদ্যাতে আমাদের হচ্ছে 4টা প্রক্রিয়া রয়েছে, 4টা প্রক্রিয়ার মধ্যে 2টা প্রক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখানে বলি, দেখো এই রুদ্ধদাবি ও সমষ্ণ প্রক্রিয়া যে কৃত কাজ, এখান থেকে প্রায় 18-19 সেশনে কোশ্চেন আসছে, 20-21 সেশনে কোশ্চেন আসছে, 21-22 এখানেও কোশ্চেন আসছে। মানে এখান থেকে 3 সাল রিপিট হয়েছে পরপর বলা যায়, ঠিক আছে? 3 সাল পরপর কোশ্চেন এখান থেকে রিপিট হয়েছে। তাহলে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ কিভাবে বের করতে হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো আমাদের একটু রিভিশন করে নিতে হবে ভালোভাবে, ঠিক আছে? তারপরে তারপরে আছে কি এন্ট্রপি। এন্ট্রপি থেকে হচ্ছে অনেক টাইপের ম্যাথ হয়। আমরা জাস্ট দেখি যে তোমার 19-20 সেশনে হচ্ছে তোমার বরফ পানি বাষ্প, মানে লাইক পানিকে তুমি বাষ্পতে কনভার্ট করতেছো বা বরফকে পানিতে কনভার্ট করতেছো, তাহলে এখানে এন্ট্রপির পরিবর্তন কত? আবার উল্টা প্রসেসও করতেছে, তাহলে এন্ট্রপির পরিবর্তন কত? তো এন্ট্রপিটা আমাদের এন্ট্রপি বের করার দুইটা ফর্মুলা আছে, কনস্ট্যান্ট টেম্পারেচার আর একটা হচ্ছে টেম্পারেচার যখন চেঞ্জ হয়। সো দুইটা প্রসেসই হচ্ছে আমরা ভালোভাবে শিখে নিব, শিখে নিলে এন্ট্রপি থেকে তুমি যে কোনো ম্যাথ আসলে করতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর যদি তোমার কাছে টাইম থাকে তুমি কি করবা, যে ধরো এন্ট্রপি, গ্যাসের এন্ট্রপি কিভাবে বের করে, ঠিক আছে, সিপিসিভি দিয়ে। সো ওই জিনিসগুলো দেখে নিতে পারো। সো তখন দেখবা যে মোটামুটি একটা ভালো প্রিপারেশন তুমি নিতে হয়ে যাবে তোমার। তারপর এখানে আসছে, এখানে বলছে সমষ্ণ প্রক্রিয়া এন্ট্রপি। আচ্ছা, সমষ্ণ প্রক্রিয়াটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে এন্ট্রপির যে ফর্মুলা সেটা ইউজ করবা, ঠিক আছে, ডেল কিউ বাই টি। তারপরে এখানে হচ্ছে যে ডেল কিউ ইকুয়াল টু এনসিপিডিটি আর ডেল ইকুয়াল টু এনসিভিডিটি, এটা থেকে 23-24 একটা কোশ্চেন ছিল। এটা থেকে মানে এটার অ্যাপ্লিকেশন থেকে, ডিরেক্টলি হুবহু হতো না, এটার অ্যাপ্লিকেশন থেকে। তাহলে এই যে দুইটা ফর্মুলা কখন ইউজ করা যায়, ঠিক আছে, এই দুটো ফর্মুলা কখন ইউজ করা যায়, এটার অ্যাপ্লিকেশন গুলা, এটার কয়েকটা ম্যাথ প্লাস তুমি তো ওই যে ওই বুটেক্সের এই ম্যাথটা তো প্র্যাকটিস করবা, সাথে এই টাইপের কয়েকটা ম্যাথও প্র্যাকটিস করে ফেলবা। ওকে, এটা ছিল হচ্ছে তাপগতিবিদ্যা থেকে বিগত বছরে এই টাইপের কোশ্চেন গুলো আসছে। এখন এর বাইরে এখানে কি কি পড়া যায়? মোটামুটি আমরা যদি বলি যে কর্মদক্ষতা, তারপরে হচ্ছে তোমার এন্ট্রপি বলো, কার্নো ইঞ্জিন থেকে কোয়েশ্চেন আসে নাই, কার্নো ইঞ্জিন থেকে কোয়েশ্চেন আসতে পারে। কার্নো ইঞ্জিন হচ্ছে এই রুদ্ধদ্রব্য সমষ্টি প্রসেসের মধ্যেই পড়ে যায়, ঠিক আছে? সো এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে আসবে, খুবই ভাইটাল ইম্পর্টেন্ট। রেফ্রিজারেটর থেকে কোয়েশ্চেন আসে নাই, রেফ্রিজারেটর কোয়েশ্চেন মানে খুবই শর্ট, ঠিক আছে? রেফ্রিজারেটরটা ভালো করে পড়ে আসতে পারো, শর্ট জিনিসগুলা চলে আসে মাঝে মাঝে। তারপরে যদি আর বলি যে এখানে হচ্ছে ধরো থার্মোমিটার থেকে এখনো কোয়েশ্চেন আসে নাই, থার্মোমিটারটাও ভালো ইম্পর্টেন্ট, ট্রুরিবল থার্মোমিটার। তারপরে সে নতুন থার্মোমিটার তৈরি করলে কেমন হবে, এই সকল জিনিসগুলা একটু দেখে আসবা, যদি এগুলো দেখার পরে তোমার কাছে ভালো টাইম থাকে, ঠিক আছে? ওকে, আর এটা আবার সেম কথা বলতেছি যে তোমার
কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কখনো মানে চান্স হবে না। এটা হচ্ছে জাস্ট করা এই কারণে যাতে হচ্ছে যেই টাইপটা রিপিট হবে বা যেই কোয়েশ্চেনটা রিপিট হবে ওটা যাতে মিস না করো, ঠিক আছে? সো এক্সাম হল থেকে বের হয়ে যাতে এটা মনে না হয় যে এটা তো আমি দেখছিলাম বাট পারি নাই, ঠিক আছে? সো আমরা তো জানি যে সবাই একটুর জন্য আমরা আটকে যাই, তাই না? সো এগুলো করলে একটুর জন্য আটকাবো না, ঠিক আছে? বাট বাকি কাজটা হচ্ছে তোমার আগেই করে রাখতে হবে, বাকি যে পড়াশোনাটা আছে সেটা আগেই করে নিতে হবে, ঠিক আছে? এখন দেখো তাপগতিবিদ্যা থেকে এই সকল জিনিসগুলো পড়লেই মোটামুটি তোমার হয়ে যাচ্ছে। তারপরে আসলে স্থির তড়িৎ থেকে, এটা থেকে মাত্র আমি বলি যে 18 থেকে হচ্ছে 24 সাল মাত্র একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে 2020-21 সেশনে, সেটা হচ্ছে ধারকত্ব। ধারকত্ব থেকে কোয়েশ্চেন আসে, বাকি আর কোনো জায়গা থেকে আসে নাই। এখন দ্বারকত্ব যেহেতু আসে, দ্বারকত্ব থেকে তুমি কি কি পড়তে পারো? দ্বারকত্ব থেকে ধরো ওইখানে তোমার হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশনের জন্য দ্বারকত্ব বের করতে দিছে, একটা সার্কিট সলভ করার মতো। তো দ্বারকত্ব থেকে আর অনেক কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে, তোমার সমান্তরাল ধারকের দ্বারকত্ব বের করা, তারপরে হচ্ছে মানে একটা ধারকের মাঝখানে যদি আমরা ডাইইলেকট্রিক রেখে দেই তাহলে তার ধারকত্ব যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই সকল জিনিসগুলা। তারপর হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, এই জিনিসগুলো যাতে আমরা কোনোভাবে মিস না করি, ঠিক আছে? এখন আসলে এর বাইরে আর কি কি পড়া উচিত? এর বাইরে পড়া উচিত হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে যে ধরো তোমার এই চ্যাপ্টারের ছোট ছোট যে ম্যাথ গুলো আছে না, মানে রিভিশন দিয়ে যাবে আর কি। যেমন আধানের কোয়ান্টাইন আছে, কিউ ইকুয়াল টু এনই, তারপরে হচ্ছে তোমার বিভব আছে, প্রাবল্য আছে, তারপরে হচ্ছে তুল্য বিভব বের করে, তুল্য প্রাবল্য বের করে আমরা হচ্ছে একাডেমিকে যেগুলো একটু পড়ছি। প্লাস সাথে হচ্ছে আমাদের এখানে কি তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টাইপোল, ঠিক আছে? বা তড়িৎ দ্বিমেরু, তুমি তড়িৎ দ্বিমেরু হচ্ছে ভ্রামক বের করা, শর্ট শর্ট যে আমাদের ইয়াগুলো আছে, ফর্মুলা গুলো আছে, এগুলো আমরা মিস করবো না। কারণ তোমরা এটা পুরো অ্যানালাইসিস করার পরেও দেখতে পারবা, আর যারা ফার্স্ট ভিডিও দেখছো তারা দেখতে পারবা ছোট ছোট টাইপের জিনিস কিন্তু চলে আসে। একটা হচ্ছে 3 মার্ক 6 মার্ক এরকম, ঠিক আছে? মাঝে মাঝে এক কোয়েশনে দুইটা থাকে ছোট ছোট ম্যাথ, দুইটা মিলে হয় 6 মার্ক। তো এটা গেল যে হচ্ছে দ্বারকত্ব থেকে এগুলো পড়বা। তারপরে তড়িৎ দ্বিমেরুর কথা বলতেছিলাম, ওইখানে তোমার কি কি টপিক আছে, যেমন ধরো একটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর হচ্ছে তোমার প্রাবল্য আর বিভব বের করতে বলে, বিভবের মান তো 0, প্রাবল্য বের করতে বলে, ঠিক আছে? তো এই সকল জিনিসগুলো একটু ভালোভাবে দেখে নিলে আমাদের আই গেস এই চ্যাপ্টারের কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস হচ্ছে যে দুইটা চার্জে কোন জায়গায় হচ্ছে তোমার আহ তোমার নিট বল শূন্য হবে, ঠিক আছে? অথবা তড়িৎ প্রাবল্য সমান হবে, এই সকল জিনিসের কোয়েশ্চেন গুলো একটু দেখে নিবা, ঠিক আছে? সো দ্বারকত্বের কোয়েশ্চেনটা একটু বা টপিকটা একটু ভালো করে দেখে যাইতে পারো। তো দিস ইজ হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা, এমন হচ্ছে স্থির তড়িৎ। এখন আসলে চলক তড়িৎ থেকে, চলক তড়িৎ নিয়ে সবাই একটু আতঙ্কগ্রস্ত হয়ে যায়, বাট এটা ওয়ান অফ দ্য মানে খুব মজার একটা চ্যাপ্টার। জানি না তোমরা কিভাবে পড়ছো। চলক তড়িৎ থেকে বিদ্যুৎ বিল থেকে কয়বার কোয়েশ্চেন রিপিট হয়েছে? 2বার। 18 সালে আসছে, 18-19 আর 22-23 আসছে বিদ্যুৎ বিল থেকে। বিদ্যুৎ বিল ক্লাস 9-10 এ করছো, সো এটা একটু ভালোভাবে রিভিশন দিয়ে যাবে, এটা ভালো ইম্পর্টেন্ট বিদ্যুৎ বিলের হিসাবটা, ঠিক আছে? যে কিভাবে বিদ্যুৎ বিল হিসাব করা যায়। রোদের কম্বিনেশনের সার্কিট থাকে, মানে এটা অত সহজ না, মানে লেখা আছে রোদের কম্বিনেশনের সার্কিট, ওইখান থেকে একটু কমপ্লেক্স করে তোমাকে আই বিভিন্ন পয়েন্টের আই হচ্ছে, তারপরে দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে বলতে পারে। সো 21-22 এরকম একটা কোশ্চেন ছিল। আর হচ্ছে কোষের কম্বিনেশন থেকে হচ্ছে তোমার 23-24 এবং 24-25 কোশ্চেন ছিল। কোষের কম্বিনেশন মানে দুইটা হচ্ছে সেল বা দুইটা কোষ যদি তোমার প্যারালালি থাকে, তারপরে হচ্ছে সমান্তরালে থাকে, তখন হচ্ছে ওই সার্কিট থেকে বিভিন্ন পয়েন্টের হচ্ছে বা বিভিন্ন হচ্ছে ব্রাঞ্চে কারেন্ট বের করতে বলে, দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে বলে, এই টাইপের কোশ্চেন গুলা, ঠিক আছে? এখন এগুলোর বাইরে তুমি আর কি কি দেখা দরকার, এগুলো তো দেখবাই ফার্স্ট প্রায়োরিটি। তারপরে এই চ্যাপ্টারে কি কি আছে, যেমন আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকের কথা বলবো, ছোট ছোট জিনিস দেখে যাওয়া উচিত। শান্টের যে ম্যাথগুলো আছে, তারপরে হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ, ছোট ফর্মুলা, এখান থেকে ছোটখাটো কোয়েশ্চেন চলে আসতে পারে, যে কোনো ইউনিভার্সিটিতে আসতে পারে। আর কি থাকে, কির্শফের, যদি তোমার কাছে আহ, যদি তোমরা মানে যারা করো নাই তাদের কথা বলতেছি, কির্শফের যে ফর্মুলা, মানে কির্শফের যে দুইটা ল আছে, দুইটা ল এর মাধ্যমে সার্কিট সলভ করা একটু শিখে যাবে। যারা করছো অবভিয়াসলি তো রিভিশন করে যাবে। তো মোটামুটি এখানে চলতরিদের উপর ভালো একটা তোমার প্রিপারেশন হয়ে যাবে আই গেস, আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? তো এটা ছিল চলতরিদের উপর যে এই টপিক থেকে অলরেডি কোয়েশ্চেন আসে, সো এগুলো যাতে মিস না হয়ে যায়, ঠিক আছে? ওকে। তারপরে আসে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টার নিয়ে অনেকেই ভয় পায়, আমি নিজেও একাডেমিক একটু এটা স্কিপ, মানে হালকা স্কিপ না পুরো পড়ছি, একটু প্রবলেম হয়তো,
ঠিক আছে, আর এটা কিন্তু সবচেয়ে সহজ চ্যাপ্টার। কেন? এখান থেকে কোশ্চেন তোমার তেমন একটা পেঁচায় না, ঠিক আছে, সব জায়গায় পেঁচায় না, পেঁচাইলে পেঁচানো যায়, সব জায়গায় পেঁচায় না। সেটা হচ্ছে এখানে দেখো হাতে গোনা কয়েকটা টপিক আছে, হাতে গোনা কয়েকটা ফর্মুলা আছে, এই ফর্মুলা গুলো একটু পড়ে ফেলতে পারলেই তোমার এখান থেকে কিন্তু ভালো কমন চলে আসে। যেমন আমি যদি বলি দেখো ইয়ং এর ডিজিট থেকে 19-20 কোশ্চেন আসছে, ইয়ং এর ডিজিট থেকে কি কি থাকতে পারে, যে ইয়ং এর ডিজিট বা ইয়া যে যে ইয়াটা ছিল তোমার এক্সপেরিমেন্ট, ওই এক্সপেরিমেন্ট থেকে বেসিক যে ডোরার প্রস্থ, তারপর হচ্ছে ডোরার ব্যবধান কত, ঠিক আছে, তারপরে হচ্ছে এততম ডোরা তৈরি হইলে তার হচ্ছে কৌণিক মানে হচ্ছে বিস্তার কত, মানে কোনটা বের করতে বলতে পারে, এই সকল জিনিসপত্র আমরা একটু প্র্যাকটিস করে নিলে হয়ে যাচ্ছে। অপবর্তন থেকে কোশ্চেন আসছে 21-22। অপবর্তন হচ্ছে দুই টাইপস অপবর্তন হয়, একটা হচ্ছে সিঙ্গেল স্লিটের জন্য, একটা হচ্ছে মাল্টিপল স্লিট থাকলে। তো এই ফর্মুলা গুলো আমরা দেখে ফেলবো এগুলোর সাথে, তাহলে মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে, মানে খুব কয়েকটা ফর্মুলা, 2-3টা টাইপ শেষ। সমাবর্তন থেকে 23-24 কোশ্চেন আসছে, সমাবর্তন থেকে বেশি কিছু নাই, জাস্ট 2-3টা ফর্মুলা আছে, যেমন হচ্ছে ব্রোস্টারের ফর্মুলা, তারপর হচ্ছে যে ম্যালাসের ফর্মুলা, এগুলো অ্যাপ্লাই করে তোমার মানগুলা কিভাবে করতে হয়, ঠিক আছে। যেমন ব্রোস্টারের ফর্মুলা হচ্ছে কি মিউ 10 থিটা, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা কি করি জানি, সমবর্তন কোনটা বের করি, ঠিক আছে। তো এই ছোট ছোট জিনিসগুলা কিন্তু পরীক্ষায় অনেক বেশি রিপিট হবে, ম্যালাসের ফর্মুলা আছে, এইগুলো আমরা যাতে মিস না করে যাই। তারপরে দেখো যে সি ইকুয়াল টু ই বাই বি, এটা থেকে হচ্ছে 24-25 কোশ্চেন আসলো, যদি এটার মার্ক 3 মার্ক ছিল, 24-25 এটা থেকে কোশ্চেন আসছে। সো এই যে এইটা ইমাজিন করো জাস্ট কত ছোট 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 ফর্মুলা, এই জন্য বলতেছি এগুলো মিস করা যাবে না, ঠিক আছে। যে আলোর বেগ হচ্ছে তোমার, যে এটা কি, যে আমাদের যে তড়িৎ ক্ষেত্র আছে ওইটার যে ম্যাক্সিমাম বিস্তার, আর চৌম্বক ক্ষেত্র আছে ওটার যে ম্যাক্সিমাম বিস্তার, দুইটার অনুপাতের সমান, একটা দেওয়া ছিল একটা বের করতে বলছে, ঠিক আছে, এটাই। এখন এখান থেকে হয় তাহলে আর কি কি দেখা উচিত, এখানে দেখবে ছোট ছোট কয়েকটা ম্যাথ আছে, যেমন আমি জাস্ট একটা কথা বলি সিম্পল, সেটা হচ্ছে ওই যে তোমার যে দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য, মনে আছে? এই ছোট ছোট জিনিসগুলো যাতে মিস না হয়ে যায়, হ্যাঁ। সো আমার বারবার একটা মানে বলার কথা এই জন্যই, আমি হয়তো বা 2-3টা ছোট ছোট মানে হলো এমসি মানে হলো ফর্মুলা আমি হয়তো নাও বলতে পারি, বাট এই যে ছোট ছোট যে ফর্মুলা গুলো আছে এগুলোর মাধ্যমে যে চেঞ্জ, এগুলো মিস করা যাবে না, ঠিক আছে। শর্ট ম্যাথ কিন্তু আসে, যদিও কম আসে, বাট একটাও যদি আসে, ওই একটা পারলে তো তুমি আগে যাবে, তাই না? ওকে, এটা ছিল ভৌত আলো বিজ্ঞান থেকে। আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে দেখো, প্রথমে আসে কম্পোনেন্ট ক্রিয়া। কম্পোনেন্ট ক্রিয়া হচ্ছে যে যদি ধরো যে কোনো একটা ফোটনে একটা ইলেকট্রনের উপর যায় পড়লো, তাহলে ফোটনের যে তোমার ওয়েভ লেন্থটা আছে, ওয়েভ লেন্থটা হচ্ছে বেড়ে যায় যেহেতু এনার্জি কমে গেছে। সো ওইখান থেকে হচ্ছে তোমার পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারে, ঠিক আছে, অথবা ইলেকট্রনের কতটুকু গতিশক্তি পাইছে, এই টাইপের কোশ্চেন টোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। ঠিক আছে, যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এইচ বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস থিটা, এরকম একটা ফর্মুলা ছিল, ঠিক আছে। এইটা একটু ভালোভাবে দেখা যাবে যে কম্পিউটার ক্রিয়া থেকে কি কি টাইপস এর ম্যাথ হয়। বেসিক ফর্মুলা যেমন ই এইচ এফ আর এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলা থেকে হচ্ছে লাইটের এনার্জির সাথে কানেক্ট করে বলছে যে এরকম কোয়েশ্চেনটা ছিল যে লাইট থেকে হচ্ছে বা 40 ওয়াটের একটা লাইট আছে, তো এটার মধ্য থেকে 1 সেকেন্ডে এত তরঙ্গ দৈর্ঘ্যের কতগুলা হচ্ছে ফোটন নির্গত হবে, ঠিক আছে। এখন যারা জানে যে একটা ফোটনের শক্তি হচ্ছে এইচ এফ বাই সি বাই ল্যামডা, তারা কিন্তু ইজিলি এটাতে বের করতে পারবে, ঠিক আছে। সো এই জন্যই বলতেছি শর্ট শর্ট ফর্মুলার কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে নিলে তুমি বের করতে পারবে। এটা এই কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার 20-21 ওই টাইমে আসছে। তারপর আছে ফটো ইলেকট্রন থেকে দুইবার কোশ্চেন রিপিট হয়েছে, 21-22 আর 22-23, মানে আমাদের সময়ে ফটো ইলেকট্রন থেকে কোশ্চেন ছিল। ফটো ইলেকট্রন থেকে কি কি কোশ্চেন থাকতে পারে, যে ধরো নিবৃত্তি বিয়োগ দিয়ে কোশ্চেন থাকতে পারে, তারপরে হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন কম্পাঙ্ক, কার্যাপেক্ষক, এগুলো একটু ভালোভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা থাকলে যে কোনো কোশ্চেন আসলে এখান থেকে পারবা। সো এটা কিন্তু অনেক মানে ভালো ইম্পর্টেন্ট, ফটো ইলেকট্রন ইফেক্ট কিন্তু এখানকার জন্য ভালো ইম্পর্টেন্ট। বস্তু গতিশীল অবস্থায় ঘনত্ব, এটা তোমার একাডেমিক্সেও ছিল। তো একটা বস্তু যখন গতিশীল থাকে তখন তার যদি দৈর্ঘ্য বরাবর থাকে দৈর্ঘ্য কমে যায়, প্রস্থ বরাবর থাকলে প্রস্থ কমে যায়, ঠিক আছে, মানে যখন আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকে সিগনিফিকেন্ট পরিমাণ কমে যায়। অথবা আমরা বলতে পারি যে এই যে দৈর্ঘ্য প্রস্থ সে কমে যাচ্ছে, কমে যাওয়ার ফলে আয়তন কমে যায়, আয়তন কমে গেলে কি হয়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে, আবার গতিশীল অবস্থায় তার ভরও বেড়ে যায়, সো ঘনত্ব আলটিমেটলি বেড়ে যায়। সেই পরিবর্তিত ঘনত্বটা কিভাবে বের করতে হয়,
এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু সলভ করে যাইতে হবে। এটা আসছিল 23-24 সালের দিকে, ঠিক আছে। এগুলো কিন্তু কোয়েশ্চেন ব্যাংকে অনেক বেশি রিপিট হয়েছে, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক করছো অলরেডি অনেক জায়গায় চলে আসছে এটা। তো এটা ছিল আধুনিক পদার্থবিজ্ঞান থেকে। তাহলে এখান থেকে কোন টপিকগুলো একটু দেখা উচিত? এক্স-রে, খুব ছোট একটা টপিক আছে, ঠিক আছে। যারা হচ্ছে ফটো ইলেকট্রন বোঝা যাবে তার জন্য এক্স-রে কোনো ব্যাপার না, এক্স-রে একবার দেখলেই পারবা তুমি এক্স-রে কিভাবে প্রডিউস করে এটা। তারপরে এখানে আছে আমরা যদি বলি যে সময়ের আপেক্ষিকতা, ওইটা পড়বা। ভরের আপেক্ষিকতা খুবই সহজ আছে, ঠিক আছে। সময়ের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা আছে, আর কি কি বলা যায় ওই স্পেসিফিক কিছু লিখতেছি। তারপর হচ্ছে যে গতিশীল অবস্থায় এটা শক্তি, যেমন এই যে যে ফর্মুলাটা আছে, ইকুয়াল টু হচ্ছে কত, বা আমাদের এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার প্লাস ই কে, মানে গতিশীল অবস্থায় তার যে কাইনেটিক এনার্জি কিভাবে বের করতে হয়, ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার নিশ্চল অবস্থায় ভর, মানে নিশ্চল অবস্থায় শক্তি। এটা হলো গতিশীল অবস্থায় মোট শক্তি। এটা হচ্ছে কাইনেটিক, মানে হলো গতিশক্তি, ঠিক আছে। তো এই ফর্মুলা থেকেও তোমার হচ্ছে চলে আসতে পারে। তো ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করবা, বেসিকটা একটু দেখে নিতে হবে ভালোভাবে। তারপরে হচ্ছে তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ওইখান থেকেও কোয়েশ্চেন থাকতে পারে, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে এরকম কোয়েশ্চেন গুলো তোমার থাকে এক্সরে। সো এইগুলো দেখলে মোটামুটি তোমার টপিক গুলো এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে চ্যাপ্টারটা খুবই শর্ট, আর কিছু নাই, ঠিক আছে। তো আধুনিক পদার্থবিজ্ঞান তো বুঝতে পারলা কোন কোন টপিক গুলা তোমার আসলে ভালো করে করে যাওয়া দরকার। তারপরে আছে পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। বন্ধন শক্তি থেকে কোয়েশ্চেন আসছে 18-19 বন্ধন শক্তি কিভাবে বের করতে হয়, ভর ত্রুটি বের করার ফলে ভর ত্রুটি যে এনার্জিতে কনভার্ট হচ্ছে ওইটাই হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তি আসতে পারে একক নিউক্লিয়নে, বন্ধন শক্তি আসতে পারে। সো এগুলো একটু দেখে নিব আমরা। তারপরে হচ্ছে এই যে 22-23 আমাদের সময় তো হচ্ছে তোমার এই দুইটা ফর্মুলা ইউজ করে হচ্ছে কোয়েশ্চেনটা ছিল। সো এরকম কোয়েশ্চেন থাকে না যে ধরো যে কোন একটা বা একটা অথবা দুইটা পদার্থের হচ্ছে তোমার যে কোনো কিছু একটা দেওয়া থাকতে পারে, অর্ধেয় দেওয়া থাকতে পারে, গড় জীবন দেওয়া থাকতে পারে। ওইখান থেকে কোয়েশ্চেন বলবে এত বছর পরে কতটুকু অবশিষ্ট থাকবে, অথবা এত হইতে কত বছর লাগবে, মানে এক সময় তোমার টাইম চাইতে পারে, এক সময় চাইতে পারে যে কতটুকু অবশিষ্ট থাকবে। এই টাইপের কোশ্চেন গুলো এখান থেকে ভালোই রিপিট হয়, ঠিক আছে। শুধু বুটেক্স না, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে রিপিট হয়। সময় চাই একবার, একবার চাই হচ্ছে কতটুকু থাকবে এরকম। তো এই দুটো ফর্মুলা কিভাবে কি অ্যাপ্লাই করবা, এগুলা বের করার জন্য যে তোমার অর্ধায়ু থেকে মানে হলো ট্রান্সফার করতে হয়, গড়ায়ু আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করে নিব, তাহলে আমাদের প্রবলেম হবে না। ওকে। আর ফিউশন থেকে ক্ষমতার একটা বেসিক কোয়েশ্চেন গুলো, হ্যাঁ। এখন দেখো ফিউশন থেকে ক্ষমতা, এখন যারা ফিউশন বোঝে সেখান থেকে ক্ষমতা বের করতে পারবে। সো এই জন্য আমরা ফিউশন টপিকটাও আমরা বাদ দিতে পারবো না। এই জন্য বলতেছি ছোট ছোট টপিক গুলা একটু ভালো করে দেখে চাইতে হবে। ফিউশন থেকে ক্ষমতা বের করা, যে ধরো 20 কেজি ইউরেনিয়াম দেওয়া আছে, ওইখান থেকে প্রতি সেকেন্ডে এতটুকু এনার্জি রিলিজ হচ্ছে, তাহলে ক্ষমতা কত, ঠিক আছে। মানে একটা ইউরেনিয়াম থেকে এত এনার্জি খরচ হয়, তাহলে 20 কেজির মধ্যে কতগুলো ইউরেনিয়াম আছে, ওইভাবে হিসাব করে ক্ষমতা এখান থেকে বের করতে হবে। এটা তো গেল। এখন এখানে আর বাকি আছে কি, যদি আমরা বলি পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞানে, যদি তোমার কাছে টাইম থাকে, টাইম কেন থাকবে না, অবভিয়াসলি টাইম থাকতে হবে। টাইম না থাকলে টাইম বের করে পড়তে হবে। সেটা হচ্ছে কি, শুরুর দিকে ধরো ওই যে তোমার বিভিন্ন হচ্ছে কক্ষপথের রেডিয়াস, তারপর হচ্ছে কক্ষপথের হচ্ছে বেগ, ওই কক্ষপথের শক্তি, এগুলো একটু ভালো করে দেখে নিবা, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো গেল, এই চ্যাপ্টার মোটামুটি এখান থেকে কভার হয়ে যায়। এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর অধ্যায়ের কিছু শর্টকাট টাইপের জিনিস আছে, এগুলো একটু দেখে যাবা, ঠিক আছে। এখন হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে। তো এই চ্যাপ্টারটা নিয়ে অনেকে একটু ভয় পায়। চ্যাপ্টারটা মোটামুটি ভালোই বড়, বাট এখানে কিছু হোপ আছে। হোপ মানে হচ্ছে যে সেমিকন্ডাক্টর বা ইলেকট্রনিক্স এর অর্ধেক জিনিস কিন্তু আইসিটি। তো ওই পার্টটা আইসিটি যারা ভালো করছে বুলিয়ান অ্যালজেব্রা, তারপর তোমার লজিক গেট, ঠিক আছে। গেটগুলো যারা পড়ছে তাদের জন্য এটা কিন্তু শেষ, অর্ধেক বাকি। এখন দেখো এই অর্ধেকের মধ্যে কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে, যেমন তোমার হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক, তারপরে হচ্ছে তোমার কি প্রবাহ গেইন বা কারেন্ট গেইন, এগুলো থেকে 21-22 কোশ্চেন ছিল, ঠিক আছে। আই ইকুয়াল টু আইভি প্লাস আইসি, ঠিক আছে। তো এগুলা হচ্ছে যে যে একটার মধ্যে যে কারেন্ট গুলো প্রবাহিত হচ্ছে, তো দুইটা কারেন্ট দেওয়া আছে, একটা কারেন্ট বের করতে হবে, কালেক্টর, তারপরে হচ্ছে তোমার ইমিটার, হ্যাঁ, তারপরে হচ্ছে বেজ, এগুলা থেকে সেম জিনিসই কিন্তু আবার 23-24 আসছে। আলফা বিটা দিয়ে যা আসছে, ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, ঠিক আছে। ভোল্টেজ গেইন, পাওয়ার গেইন, কারেন্ট গেইন, এগুলা থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো ছিল লাস্ট কয়েক বছরে। এখন তোমার এগুলোর সাথে কি পড়া উচিত, সেগুলোর সাথে আরো কিছু বেসিক জিনিস আছে। যেমন আমি তোমাদের বলবো যে ধরো
ডায়োড দিয়ে সার্কিট। ডায়োড দিয়ে সার্কিট মানে কি, ডায়োড কি করে একদিকে হচ্ছে তোমার তড়িৎটাকে পাস করে, তো ডায়োডটা উল্টা কানেকশন দিলে সার্কিট কি হবে, মানে সার্কিট তো তখন থাকবে না। আবার ভালো মানে একদিকে কানেকশন দিলে মানে অ্যাকুরেটলি কানেকশন দিলে কি হবে, মানে হচ্ছে তোমার তড়িৎটাকে সামনের দিকে যাইতে দিবে। সো এই সকল এটার দেখবা তোমার বইয়ের মধ্যে 2-3টা ম্যাথ আছে, কোয়েশ্চেন ব্যাংকে ম্যাথ আছে, ওগুলো একটু দেখে যাবা। তারপরে এনপিএন জাংশন, পিএন জাংশন যেগুলো আছে, পি এন্ড পি যে জাংশনগুলো আছে, জাংশনগুলো কীভাবে আঁকতে হয়, কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে এগুলো। যেমন আমি যখন এমএসটিতে এক্সাম দিয়েছিলাম ওটার মধ্যে কোয়েশ্চেনটা ছিল। তারপরে হচ্ছে ট্রানজিস্টর থেকে কিছু বেসিক ম্যাথ থাকে, কমন ইমিটার, কমন বেস, তারপরে হচ্ছে কমন কালেক্টর, এগুলো থেকে যে তোমার এক পাশের দেখা গেছে যে কারেন্ট দেওয়া আছে, আরেক পাশের আউটপুট বের করতে বলে, রেজিস্ট্যান্স বের করতে বলে, এগুলা একটু দেখে যাবা। যারা করছো তারা তো সবই দেখে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আর কি, আর যদি এগুলো দেখলে মোটামুটি হয়ে যাচ্ছে, আর এগুলো তো দেখবাই। দেখার পাশাপাশি যদি আর বলি সেটা হচ্ছে সেকেন্ড পার্ট থেকে যে বুলিয়ান অ্যালজেব্রা, তারপরে গেটগুলার চিত্রগুলা কেমন হয়, ন্যান্ড গেট, নর গেট, ঠিক আছে, এগুলাকে কেন হচ্ছে তোমার সার্বজনীন গেট বলা হয়, এগুলোর অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে আর কি বলা যায় যে এক্সওর গেট, এক্সনর গেট, এগুলা কিভাবে বানায়, এগুলো একটু ভালোভাবে পড়ে গেলে, আর হচ্ছে ওই যে তোমার যোগ বিয়োগগুলো একটু দেখে গেলে মোটামুটি চ্যাপ্টারটা হয়ে যাবে, ঠিক আছে। সো ওভারঅল যদি আমরা সামারি করি, দেখো তোমরা যারা ফার্স্ট পেপারের ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে যে সেকেন্ড পার্টে কিন্তু কোয়েশ্চেন মোটামুটি কম আসছে, ফার্স্ট পার্টে থেকে কোয়েশ্চেনগুলো একটু বেশি ছিল, ঠিক আছে। অ্যান্ড এটা তো জানো যে সেকেন্ড পার্ট ফিজিক্সের সেকেন্ড পার্টের চ্যাপ্টারগুলো মোটামুটি তোমাদের যে ষষ্ঠ ক্লাসের কথা বলতেছে ছোট, ফার্স্ট পেপারগুলো অনেক বড় বড়। আর সেকেন্ড পার্টের মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে তোমার তাপগতিবিদ্যা থেকে, তারপরে এগুলো দেখতে পাচ্ছ কোনটা থেকে কি কি টপিক আসছে। তো আশা করবো এখানে সবগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যাবা। হ্যাঁ, তবে এইটা কিন্তু তোমার প্রিপারেশন না, এটা হচ্ছে তোমার প্রিপারেশনকে জাস্ট পলিশ করার মতো। হ্যাঁ, যে সব পড়ছি এখন কোনগুলো একটু বেশি করে দেখা হচ্ছে এটা, বাট শুধু এটা দিয়ে কিন্তু কখনোই কিছু হবে না। সো এইভাবে আমি তোমাদের জাস্ট সহজ করার জন্য কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিলাম, যেগুলো ইম্পর্টেন্ট তো বলছি, যেগুলো পড়া দরকার ওইগুলো বলছি। তো একটা জিনিস মিসও হয়ে যেতে পারে, বাট এইটা অ্যানালাইসিস করার পরে অ্যাটলিস্ট এটা এইচএসসি স্টুডেন্ট বুঝবে এই চ্যাপ্টারে যে এই জিনিসগুলো আসলে পড়া উচিত, ছোটো ছোটো জিনিসগুলো মিস করা যাবে না, ঠিক আছে। সো ভিডিওটা দেওয়ার একটা রিজন সেটা হচ্ছে যাতে না পড়া চ্যাপ্টারগুলো অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা দেখে যেতে পারি। সো আশা করি এটা তোমাদের অনেক বেশি হেল্প করবে। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি কমেন্টে জানাবা। আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে হায়ার ম্যাথটা কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত, কী কী টপিকগুলো আসছে, এটার একটা ভিডিও দিব ইনশাআল্লাহ।